আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি যে পলাশির যুদ্ধ এবং নবাব সিরাজউদ্দৌলা দুটি নাম পরস্পর কাছাকাছি জড়িত। এবং আমরা এটাও জানি যে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় না হলে বাংলাদেশের মানুষজন বা ভারত বাংলাদেশের মানুষজন হয়তোবা আধুনিক শিক্ষায় আমরা শিক্ষিত নাও হতে পারতাম। সেই সিরাজউদ্দৌলা এবং পলাশির যুদ্ধ নিয়েই আমরা আজকে আলোচনা করব। আমাদের টপিকস হলো সিরাজউদ্দৌলা নিয়ে আলোচনা করব এবং সিরাজউদ্দৌলার সাথে পলাশির যুদ্ধ যে হলো সিরাজউদ্দৌলার লিডারশিপে, সেই সিরাজউদ্দৌলার কী কী ভূমিকা ছিল, সেই সাথে সংক্ষিপ্তভাবে সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধে কেন পরাজিত হয়েছিল, এই জাস্ট তিনটা থিম নিয়েই আমরা আলোচনা করব। এখন আমরা আলোচনা করব যে সিরাজউদ্দৌলার সংক্ষিপ্ত পরিচয়। তো সিরাজউদ্দৌলার যদি সংক্ষিপ্ত পরিচয় বলতে চাই তাহলে বলতে হবে নবাব আলীবর্দী খানের জীবিত কোনো পুত্র সন্তান ছিল না। সেই কারণে তার তিনটি কন্যা ছিল, মাত্র তিনটি কন্যা ছিল নবাব আলীবর্দী খানের। তিন কন্যাকেই তিনি তার বড় ভাই হাজী আহমেদের তিন পুত্রের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। 1733 খ্রিস্টাব্দে কনিষ্ঠ কন্যা আমেনা বেগমের গর্ভে সিরাজউদ্দৌলার জন্ম হয়। সিরাজউদ্দৌলার পিতা জয়নুদ্দিন আহমদ খান বিহারের ডেপুটি নবাব ছিলেন। 1748 সালে আফগান বিদ্রোহীদের হাতে তিনি প্রাণ হারান। এ সময় আলীবর্দী খান সিরাজকে তার উত্তরাধিকারী হিসেবে মনোনীত করে যান। মাতামহের মৃত্যুর পর সিরাজউদ্দৌলা 1765 খ্রিস্টাব্দের 10 এপ্রিল বাংলার নবাব পদে অভিষিক্ত হন। সেই সাথে এ সময় সিরাজের বয়স ছিল মাত্র 23 বছর এবং যেদিন তিনি ব্রিটিশদের সঙ্গে পরাজিত হয়েছিলেন সেদিনও কিন্তু তারিখটা ছিল 23। তিনি ছিলেন তেজস্বী ও স্বাধীন চেতা যুবক, অনেকটা মাদারিন ম্যানভিল গল্পের জেরিয়ের মতো। তবে বাংলার মসনদ তার জন্য ফুলসজ্জা বা এ বেড অফ রোজেস ছিল না। সিংহাসনে আরোহণের পরপরই তরুণ নবাব চারদিক থেকে শত্রু পরিবেষ্টিত হয়ে পড়েন। এ সময় আলীবর্দী খানের আর এক দৌহিত্র পূর্ণিয়ার শাসনকর্তা শওকত জং বাংলার মসনদ লাভের জন্য লালায়িত ছিলেন। সিরাজের বড় খালা ঘসিটি বেগমও সিরাজের প্রতি বিরূপ ছিলেন। তিনি সিরাজকে সিংহাসনচ্যুত করে বাংলার নবাব হওয়ার চেষ্টা করছিলেন। আলীবর্দী খানের প্রধান সেনাপতি মীর জাফরও সিরাজের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন ছিলেন। মুর্শিদাবাদ প্রাসাদের অমাত্যরাও অর্থাৎ বর্তমানের আমলারাও নবাব পদে সিরাজের মনোনয়নকে মেনে নিতে পারেনি। তো এভাবে সিরাজউদ্দৌলা প্রথমেই ঘসিটি বেগমের চক্রান্ত ধ্বংস করার আশু প্রয়োজনীয়তা অনুভব করেন। তিনি সিংহাসনে আরোহণের 1 মাসের মধ্যেই ঘসিটি বেগমের মতিঝিল প্রাসাদ আক্রমণ করে তাকে বন্দী করেন এবং তার ধন রত্ন লুণ্ঠন করেন। সিরাজের এই তৎপর হস্তক্ষেপের ফলে ঘসিটি বেগমের সকল চক্রান্ত ব্যর্থ হয়। এরপর নবাব শওকত জংকে দমনের জন্য পূর্ণিয়ার অভিমুখে যাত্রা করেন। তিনি রাজমহলে পৌঁছলে শওকত জং ভয় পেয়ে যান এবং নবাবের প্রতি অর্থাৎ সিরাজউদ্দৌলার প্রতি আনুগত্য জ্ঞাপন করেন। এ সময় নানাবিধ কারণে ইংরেজ বণিকদের সঙ্গে সিরাজের বিবাদের সূত্রপাত হলে নবাব রাজমহল হতে মুর্শিদাবাদে ফিরে আসেন। এভাবে তিনি তার প্রথম 2 শত্রুকে পরাভূত করেছিলেন, কিন্তু মীর জাফর তখনও তার সাথেই ছিলেন। যে মীর জাফর তার পরাজয়ের বড় কারণ হয়েছিল, পরবর্তীতে সেটা আমরা আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন। আমরা আপাতত শুধু সিরাজউদ্দৌলার পরিচয় জানলাম। এরপরে আমরা আলোচনা করব সিরাজউদ্দৌলা এবং পলাশির যুদ্ধ এবং সিরাজউদ্দৌলা এই যুদ্ধে কেন পরাজিত হয়েছিলেন সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ ধৈর্য সহকারে থাকবেন, পরের ভিডিওটির জন্য অপেক্ষা করবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।